আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা মোটামুটি এন্ট্রপির পরিবর্তনটা একটু শিখছি আর কি। তবে আমাদের আরও কিছু জিনিস বাকি আছে, মানে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করাটা আর কি প্র্যাকটিক্যালি দেখবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে লাস্ট ক্লাস হচ্ছে ওই তোমাদের প্রত্যাবর্তী ক্রিয়া বা প্রক্রিয়া, আরেকটা ছিল হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ওইখানে আমরা এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করছি উভয় ক্ষেত্রে। ওখানে দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে অপ্রত্যাবর্তী বা যেটা হচ্ছে একমুখী বা যেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ছিল, ওইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এন্ট্রপিটা পজিটিভ ছিল, মানে এন্ট্রপির পরিবর্তন পজিটিভ ছিল, মানে এন্ট্রপি সর্বদা বাড়তেই থাকে আর কি। ঠিক আছে, আপ আনটিল তোমার তাপীয় সাম্য অবস্থা পর্যন্ত আর কি। যতক্ষণ তাপীয় সাম্য অবস্থায় না পৌঁছাবে ততক্ষণ কি এন্ট্রপি আমার বাড়তেই থাকবে আর কি। আর তাপীয় সাম্য অবস্থায় পৌঁছালে আমার এন্ট্রপিটা সর্বোচ্চ হবে। আর এন্ট্রপি সর্বোচ্চ হলে কি হয়, আমার ওইখানে মানে ওই তাপটা আর প্রবাহিত হয় না, মানে ওই তাপকে আর কাজে আমি পরিণত করতে পারবো না। তার মানে এন্ট্রপি যেখানে সর্বোচ্চ হয়ে যায় তখন আমরা আর কোনো তাপ শক্তিকে কি কাজে পরিণত করতে পারবো না আর কি। ঠিক আছে, সো ওইখানে আমরা তোমার ইউনিভার্সের যে তাপীয় মৃত্যু, মহাবিশ্বের তাপীয় মৃত্যু, ঠিক আছে, এটাও মানে বুঝতে পারছিলাম। আর এখন এরপর হচ্ছে যেটা দেখছি ওটা হচ্ছে গিয়া প্রত্যাবর্তী ক্রিয়ার জন্য আর কি, বা উভমুখী প্রক্রিয়া ছিল, যেটার একটা ছিল হচ্ছে স্বতঃস্ফূর্ত, একটা স্বতঃস্ফূর্ত ছিল না। তো ওইখানে আমরা যে জিনিসটা দেখছিলাম ওটা হচ্ছে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাগামী প্রক্রিয়া কী হয়, তোমার এন্ট্রপি পরিবর্তন কিন্তু শূন্য আসে। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়া প্রত্যাবর্তী বা প্রত্যাবর্ত বা প্রত্যাগামী প্রক্রিয়া কী হয়, ওখানে আমার মানে একটা হচ্ছে গিয়ে সম্মুখমুখী প্রক্রিয়া হয়, একটা হচ্ছে পশ্চাৎমুখী প্রক্রিয়া হয়। তো সম্মুখমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে আমি তাপটা শোষণ করি, পশ্চাৎমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে আমি আবার তাপটা বর্জন করে দিয়ে আসি। মানে যে একই তাপ শোষণ করার ফলে আমার এন্ট্রপি বাড়ছিল, ওই একই তাপ বর্জন করার ফলে আমার এন্ট্রপিকে আবার কমে যায় আর কি। ঠিক আছে, সো এই জন্য ওইখানে আমরা দেখছিলাম যে এন্ট্রপি কোনো পরিবর্তনই হয় না। ঠিক আছে, সো আমরা লাস্ট ক্লাসে কার্নোট চক্র নিয়ে মোটামুটি কার্নোট চক্রের এন্ট্রপি পরিবর্তন বের করে দেখছি ওখানে শূন্য আসছে। সো প্রতিটা ক্ষেত্রেও সেম আসবে। তুমি যদি একটা প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রি পরিবর্তন নির্ণয় করো তাহলে সেখানে আর কি শূন্য পাবা। সো আরেকটা বিষয় হচ্ছে গিয়া লাস্ট ক্লাসে কার্নোট চক্র নিয়ে যখন আলোচনা করছিলাম তখন অনেকের মনে এরকম প্রশ্ন আসে, বা আমরা কার্নোট চক্রের সাথে অনেক দিন ধরে কিন্তু ইউজ টু। সো এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কার্নোট চক্র যেহেতু আমরা সমস্ত দোষ ত্রুটি মুক্ত একটা ইঞ্জিন ধরে নিচ্ছি, তাহলে কি কার্নোট চক্রের কর্মদক্ষতা 100% হবে কি না? আসলে এটা হবে না, কারণ আমরা তো জানি যে মানে দোষ ত্রুটি মুক্ত মানে কি। দেখো, আমরা কিন্তু ওই সিলিন্ডারটাকে কিন্তু বিভিন্ন জায়গায় বসাইছিলাম, মানে তাপ তাপ উৎসের উপর বসাইছিলাম, তারপরে তাপ গ্রাহকের উপর বসাইছিলাম, তারপরে কি তোমার অন্তরক পদার্থের ব্লকের উপর বসাইছিলাম। তো এই যে বসাইতেছে এখানে কিন্তু আমার তোমার কি হইতেছে, তাপ কিন্তু পরিবেশে কিছুটা আদান প্রদান কিন্তু হয়ে যায় আর কি। সো আমরা কিন্তু যখন তোমার এই সব কিছু স্কিপ করছিলাম যে এখানে তাপ কি শুধুমাত্র গ্রাহকেই বর্জন করবে, বা তাপটা শুধুমাত্র তোমার ওই তাপ উৎস থেকেই শোষণ করবে আর কি। এখানে পরিবেশকে আমরা আনি নাই, কিন্তু বাস্তবিক অর্থে এখানে কিন্তু পরিবেশ কিছু তাপ নিয়ে নেবে বা দিয়ে দিবে আর কি। সো এইসব ভুল ত্রুটিগুলো আমরা স্কিপ করছিলাম আর কি। কিন্তু এখানে এর মানে এই না যে তোমার কর্মদক্ষতা 100% আসবে আর কি। ঠিক আছে, সো কারণ আমরা তো দেখছি যে একটা ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা 60% থেকে 70% বের করছিলাম আর কি। ওইখানে আমরা দেখছিলাম যে কিউন পরিমাণ তাপ শোষণ করে তারপর কি কিছুটা কি তোমার ডাব্লিউ পরিমাণ মানে কিউ2 পরিমাণ তাপ বর্জন করে বাকিটা সে ডাব্লিউ পরিমাণ কাজে পরিণত করছিল আর কি। ঠিক আছে, আর হচ্ছে যে বিষয়টা আরেকটা হচ্ছে গিয়ে যে কিউনটা আমরা দেখছিলাম যে ও তাপ উৎস থেকে গ্রহণ করে, এই কিউন কিন্তু ও 100% কিউ1কে কিন্তু 100% কাজে পরিণত করে নাই, কারণ ও তো কিউ2 বর্জন করে দিছিল। কিউ1 100% কাজে পরিণত করা মানে কি, মানে কিউ1কে 100% কাজে পরিণত করার মানে হচ্ছে তোমার কিউ2 ইকুয়াল 0 আর কি। কিউ2টা কিন্তু 0 আসে, মানে সে কিন্তু গ্রাহককে কোনো তাপ বর্জন করবে না। তাহলে কিন্তু একমাত্র আমার কি কর্মদক্ষতা 100% হতে পারে, কিন্তু এটা কখনো সম্ভব না, কারণ এটা ছিল হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ত্রুটি আর কি। ঠিক আছে, সো আমরা ওখানে দেখছিলাম যে মানে এক্সাম্পল দেখছিলাম যেখানে T1 ইজ গ্রেটার দেন T2 ছিল, মানে T1 ইজ নট ইকুয়াল টু T2 ছিল আর কি। ঠিক আছে, তাহলে তোমার যেহেতু উচ্চের তাপমাত্রা বেশি ছিল, গ্রাহকের তাপমাত্রা কম ছিল আর কি। ঠিক আছে, এইগুলো আমরা দেখছিলাম, বা সেই ক্ষেত্রে কিন্তু আমার Q1 ইজ নট ইকুয়াল টু Q2, মানে Q1টা Q1 এর সমান না। এখন অনেকে আবার এরকম, তার মানে আমরা বুঝতে পারলাম যে তাপ কি বলে যে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারবে না, যদিও এটা কি আমার তোমার
কানলো ইঞ্জিন বা এখানে দোষটিকে আমরা উপেক্ষা করছি। দোষটিকে উপেক্ষা করছি মানে পরিবেশের তাপ আদান প্রদান হইতেছে, এটাকে উপেক্ষা করছে। এখানে ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতেছে বা তাপ গ্রাহকে যে তাপ বর্জন করবে না বিষয়টা এরকম না, ঠিক আছে? কারণ তাপ গ্রাহকে বর্জন না করলে তো আমার ইঞ্জিনে হলো না আর কি, ঠিক আছে? সো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা তো ওইখানে ধরে নিয়েছিলাম যে Q1 ইকুয়াল টু 20 জুল, আবার Q2 ইকুয়াল টু 20 জুল, এরকম ধরে নিয়েছিলাম। মানে ওই যে বলছিলাম যে আমরা যখন সমস্ত প্রসারণ দেখছিলাম তখন দেখছিলাম যে আমার সিস্টেমটা কাজ করে একে প্রসারণ করে, ফলে কি করে যে 80 থেকে 100 থেকে আর কি কাজ করে 80 জুল হয়ে যায় আর কি। 80 জুল হয়ে গেলে মানে 20 জুল কমে গেছে, পরবর্তীতে কি করে ও এই 20 জুল Q1 থেকে নিয়ে নেয় আর কি। তাহলে Q1 ইকুয়াল টু 20 জুল, অনেকে এটা মনে করে আর কি। আবার অনেকে মনে করে যে আমরা কি করছিলাম, একটা সমস্ত প্রসারণ করছিলাম, ওখানে যখন প্রসারণ করছি তখন আমার তোমার ছিল হচ্ছে 100 জুল অন্তত শক্তি, সো আমি 20 জুলকে বাড়াই দিছি, মানে কাজ করে সিস্টেমের উপর, তখন 120 জুল হয়ে যায়। পরে তাপগ্রাহকে কি করে ওই 20 জুল আবার বর্জন করে দেয়, মানে Q2 ইকুয়াল টু 20 জুল, ঠিক আছে? তাপগ্রাহকে 20, সো এইটা দেখে অনেকে মনে করে এখানে মানে Q1 ইকুয়াল টু Q2। আসলে বিষয়টা এরকম না, কারণ আমরা এক্সাম্পল ধরার জন্য Q1 আর Q2কে 20 জুল 20 জুল ধরে এখানে তোমাদের দেখাইছে যে 100 থেকে 120 হইলে 20 জুল কী করে সাইড দিতেছে, 80 থেকে তোমার 100 থেকে 80 হলে আবার 20 জুল নিয়ে ওটাকে করে রাখতেছে আর কি, মানে ব্যালেন্স করে রাখতেছে যাতে তাপমাত্রার কোনো পরিবর্তন না হয়। এর মানে না যে আমার Q1 আর Q2 হচ্ছে 20 জুল। এখন দেখো যদি Q1 আর Q2 20 জুল করে হয়, তাহলে Q1 যদি 20 জুল শোষণ করে আর Q2 যদি 20 জুল ছাইড়া দেয় তোমার ওই তাপগ্রাহকে, তাহলে তোর কর্মদক্ষতা শূন্য হওয়ার কথা, তাই না? কর্মদক্ষতা তো এইটা করলে 0% হওয়ার কথা, ঠিক আছে? সো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবা। ওইখানে আমরা শুধুমাত্র ওইখানে আমরা কি শুধুমাত্র মানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলেছি। আর যেহেতু এখানে Q1 ইজ গ্রেটার দেন T2, তাহলে অবশ্যই Q1 ইজ গ্রেটার দেন Q2 হবে, ঠিক আছে? কখনো Q1 ইকুয়াল টু Q2 হবে না, ঠিক আছে? তাহলে Q1 ইকুয়াল টু Q2 হওয়া মানে যতটুকু তাপ ততটুকু বর্জন করে দিতেছে, এ মানে কর্মদক্ষতা কিন্তু শূন্য, ঠিক আছে? Q1 বড় দেখে Q2তে কিছুটা কি করছে, বর্জন করছে, আর বাকিটা সে ডাব্লিউতে পরিণত করছিল, ঠিক আছে? সো এই বিষয়গুলো নিয়ে তোমরা প্যাচ লাগাও না, সো মাথায় রাখো এটা। সো আজকে যে জিনিসটা দেখবো এটা হচ্ছে আমরা একটা ছোট অংশ বাকি, মানে তোমার এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করার জন্য এখন একটু মানে আমরা ম্যাথগুলা কীভাবে করে বা কীভাবে পরিবর্তন নির্ণয় করে এটা আর কি কিছু মান দিয়ে দেখাবো। যেমন দেখো এন্ট্রপির পরিবর্তন নির্ণয়, ডিএস বা ডেল্টা এসটা নির্ণয় করবো, ঠিক আছে? সো এখানে আসলে দুইটা কেস হবে আর কি, কারণ আমরা কিন্তু তোমার প্রিভিয়াস যে এক্সাম্পলগুলো দেখাইছি ওখানে কিন্তু তাপমাত্রা আমরা চেঞ্জ করে নেই আর কি, মানে তাপমাত্রা একটা নির্দিষ্ট জায়গায় ধ্রুবক ছিল আর কি, যে কারণে আমরা ইজিলি নির্ণয় করে ফেলাইতে পারছি আর কি তোমার কেবল এন্ট্রপির পরিবর্তন আর কি। কিন্তু যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে আরেকটা কেস হয় আর কি, একটু দেখাইতেছি তোমারে। যেমন প্রথম ক্ষেত্রে আমরা যদি কেস 1 ধরি, যেমন কেস 1 হচ্ছে গিয়ে যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, কেস 1 যেমন ওই যে সমষ্ণতে দেখছো তোমরা, তারপরে কি হয় সমষ্ণতে ওই যে সমষ্ণ প্রসারণ, তারপর সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে তাপমাত্রা ধ্রুবক ছিল, সেখানে আমরা এন্ট্রপি নির্ণয় করেছিলাম। ওই যে তোমরা কার্নোচক্রের ক্ষেত্রেও দেখছো। আবার এরকম হয় যে যখন ভৌত অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তখন কিন্তু আমরা এই ওয়েতে আগাবো আর কি, ঠিক আছে? যখন টি তাপমাত্রা এগুলো ধ্রুবক, হ্যাঁ, তখন আর কি তুমি ওই ঐকিক নিয়ম দিয়ে করে ফেলাতে পারবা। যেমন আমি তোমাকে একটা কোশ্চেন করলাম এরকম, যেমন এক নাম্বার আমি বললাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 গ্রাম বরফকে আমি কি করলাম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 গ্রাম পানিতে পরিণত করলাম। পানিতে পরিণত, তাহলে এন্ট্রপির কি পরিমাণ, তাহলে এন্ট্রপির, সুতরাং তাহলে কি এন্ট্রপির পরিবর্তন, এর পরিবর্তন কি হবে আর কি, ঠিক আছে? মানে দেখো এখানে তাপমাত্রা সেম রাখছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি হয়েছে, কিন্তু বরফ থেকে পানি হয়েছে আর কি, মানে ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে। বা সমষ্ণতেও কিন্তু আমার তাপমাত্রা কিন্তু ধ্রুবক থাকে আর কি, ঠিক আছে? সো এখন অনেকে কিন্তু পেস লাগায় যায় সমষ্ণ আর রুদ্রতাপীয় ক্ষেত্রে দেখছি যে ওইখানে আমার তাপের কোনো আদান প্রদান হয় না, যার কারণে আমার ডিএসটা 0 আসে আর কি, ঠিক আছে?
ডেল্টা এস বা ডিএসটা কি আমার জিরো আসে, কারণ তাপ আদান প্রদান না হলে তোমার এন্ট্রপিতে কোনো পরিবর্তন হয় না, এন্ট্রপি যা আছে তাই থাকে আর কি, ঠিক আছে। যার কারণে আমার রুদ্রতাপে কিন্তু সমষ্ণের ক্ষেত্রে তো পরিবর্তন হয়, কারণ তাপ গ্রহণ করতেছে, এন্ট্রপি বাড়তেছে, আবার তাপ ছাড়িয়ে যেতেছে, এন্ট্রপি কমতেছে। আবার এইটাও অনেকে ধরে নেয় যে আমরা তো কান্ডচক্রে দেখছি যে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে ওখানে এন্ট্রপি বাড়ছিল, পরবর্তীতে আবার সমস্যা সংকোচনে এন্ট্রপি কমে গেছে, সো কারণ তাপ বর্জন করেছে, তো ওইখানে তো শূন্য আর কি। কিন্তু ভাই আমরা তো আলাদা আলাদা করে আর কি এখানে বের করবো, ওইটা তো একটা মানে পুরাটা একটা প্রক্রিয়া ছিল, মানে তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়া আর কি, বা এই থেকে ঘুরে আবার এতে চলে আসছিলাম। সো ওইটার হিসাব করলে হবে না, এখানে দেখো। সো প্রথম হচ্ছে এন্ট্রপি পরিবর্তন, তাহলে কি হবে দেখো। এখন আমরা যদি এখানে মানে ঘটনাটা কি ঘটে দেখো, প্রথমত এখানে যেহেতু 0°C তাপমাত্রা বলছে, আমরা কিন্তু এখানে তাপমাত্রা কিন্তু ধ্রুবক আছে। সো আমি যদি করি এটা একটু অ্যান্সারটা রেখে দিই, এরকমভাবে দেখো এখানে কিন্তু আমার T=, যেহেতু 0°C তাহলে 273 কেলভিনে কি ও কিন্তু ধ্রুবক আছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা তো জানি এন্ট্রপি কি, যে টি তাপমাত্রায় ও কী পরিমাণ তাপ শোষণ করবে আর কি, ধরে নিলাম হচ্ছে শোষণ করবে ডিকিউ পরিমাণ, তাহলে একক তাপমাত্রায় কী পরিমাণ তাপ শোষণ করবে। মানে আমরা তো জানি যে এই বরফটা পানিতে পরিণত হলে অবশ্যই কি তাপ কিন্তু শোষণ করা লাগবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে শোষিত তাপ হবে আর কি, তাহলে DQ/T এটি হচ্ছে গিয়ে শোষিত তাপের হার, আর শোষিত তাপের হারই হচ্ছে আমরা জানি DS=DQ/T, ঠিক আছে। মানে শোষিত তাপের হারই হচ্ছে আমার কি এন্ট্রপির পরিবর্তন। হ্যাঁ, তাহলে এই সূত্র অনুসারে তুমি দেখো, আমরা তো জানি যে তোমার কি বলে যে 1 কেজি বরফকে 1 কেজি পানিতে পরিণত করতে আমার কিন্তু তোমার এখানে মান লাগবে এই ডিকিউর আর টির মান তো তোমার অলরেডি দেওয়া আছে। সো আমরা তো জানি যে 1 কেজি পানিকে, মানে 0°C তাপমাত্রা 1 কেজি পানিকে, মানে 1 কেজি বরফকে 1 কেজি পানিতে পরিণত হলে 1 কেজি পানিতে পরিণত হলে তোমার কী পরিমাণ তাপ লাগবে, এটা হচ্ছে গিয়ে এলএফ ছিল তোমাদের মনে আছে, তো এলএফ পরিমাণ তাপ লাগবে। সুতরাং তোমরা কি বলতে পারো যে এখানে কত দিচ্ছে, আচ্ছা এখানে দেওয়া আছে হচ্ছে তোমার কেজির ক্ষেত্রে, আচ্ছা এটা 20 গ্রামটা পরে লিখি, কেজির ক্ষেত্রে কত লাগবে, কেজির ক্ষেত্রে মানে কেজিতে পরিণত করতে, কেজি পানিতে পরিণত করতে, মানে কেজি বরফকে তাহলে কতটুকু লাগবে, এমএলএফ, এমএলএফ পরিমাণ তাপ লাগবে, ঠিক আছে, তাপ লাগবে, মানে এই পরিমাণ তাপ লাগবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরলাম, সুতরাং শোষিত তাপ হবে, মানে কেজির জন্য শোষিত তাপ হবে, সুতরাং শোষিত তাপ হবে তোমার কি DQ=M×LF, ঠিক আছে। তুমি এম এর মানও জানো, আবার কি এলএফ এর মানও জানো, ঠিক আছে, কারণ এটা সুপ্ত তাপ ছিল আর কি। আচ্ছা গেল, তাহলে দেখো এখন কি দাঁড়ায়, সো এখন সুতরাং এন্ট্রপি পরিবর্তন বের করে ফেলাতে পারবা। আমরা জানি কি DS=DQ/T, ঠিক আছে। ডিকিউর মান তো আমরা অলরেডি জানিয়েই, কারণ ডিকিউটাই কিন্তু এটা ছিল যে এম বা DS=DQর জায়গায় তুমি বসাতে পারো হচ্ছে MLF, এম এর মান ছিল আমার হচ্ছে, যদি ওটাকে 20 গ্রাম কেজিতে নেই তাহলে 0.02 কেজি ইন্টু এটা ছিল হচ্ছে 3.36 ইন্টু 10⁵, আর এখানে ছিল 273 কিন্তু আমার ধ্রুবক ছিল। হ্যাঁ, তাহলে দেখো এটা মানটা বের করলে কি আসে, এখানে DS= আর হচ্ছে এই মানটা আসে প্রায় তোমার কি বলে, এই মানটা হচ্ছে তোমার হিসাব করে দেখি, পয়েন্ট 02 ইন্টু 3 ইন্টু 10⁵, হচ্ছে 0.02 3.36 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 273। আচ্ছা
এটা আছে 24.6 ধরো 61 জুল পার কেলভিন, সরি। ঠিক আছে, তাহলে এখানে দেখো ডিএসটা কত আসে তোমার, এন্ট্রপির পরিবর্তন আসে 24.6 জুল পার কেলভিন। ঠিক আছে, এটা আসে তোমার এন্ট্রপির পরিবর্তন। এখন তার মানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমার তাপটা শোষণ করছিল আর কি, কারণ আমি তো জানি যে বরফ থেকে যখন পানিতে পরিণত হয় তখন কিন্তু তাপটা শোষণ করে, মানে এলেক পরিমাণ তাপ শোষণ করে আর কি 1 কেজির ক্ষেত্রে। ঠিক আছে, সো এখানে এমএল পরিমাণ তাপ শোষণ করেছে। শরীর তাপ অলওয়েজ কি ডিকিউ ইকুয়াল টু প্লাস, আমরা জানি, তাহলে ডিএসটাও কি প্লাস হবে। ডিএস প্লাস মানে কি, তার মানে এখানে প্লাস দিয়ে দিলাম, ডিএস প্লাস মানে তোমার এন্ট্রপি কিন্তু এই পরিমাণ বৃদ্ধি পাবে আর কি। ঠিক আছে, তাহলে এন্ট্রপি বৃদ্ধি পাইছে কারণ সে তাপ শোষণ করছে আর কি, তাহলে বলতে পারো যে তোমার এই পরিমাণ কি ডিএসটা বৃদ্ধি পাইছে বা এন্ট্রপি বৃদ্ধি পাইছে আর কি। ঠিক আছে, তার মানে 20 গ্রাম যদি বরফ 20 গ্রাম পানিতে পরিণত হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি হয় আমার তোমার এন্ট্রপিটা এতটুকু পরিমাণ বৃদ্ধি পায় আর কি। ঠিক আছে, তো এই গেল একটা। এখন 2 নম্বর যদি আরেকটা প্রশ্ন সেমভাবে দেখো, এগুলো আসে আর কি, বোর্ড পরীক্ষাও আসে, টেস্ট পরীক্ষাও আসে। যেমন আমি বললাম 100 ডিগ্রি সেলসিয়াস একই তাপমাত্রার 5 কেজি পানি, 5 কেজি পানি কী হবে তোমার, ধরো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বাষ্পে পরিণত হলো। বাষ্পে পরিণত হলে তোমার তোমার ডিএস ইকুয়াল টু ওয়াট বা ডেল্টা এস ইকুয়াল টু ওয়াট। ঠিক আছে, এটাও সেম আর কি। এখানেও দেখো যে আমার তাপমাত্রা কিন্তু 100 দিয়েছিল আর কি, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না আর কি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে 5 কেজি পানি কী করছে তোমার বাষ্পে পরিণত হয়েছে আর কি। ঠিক আছে, সো এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো, এই ক্ষেত্রেও আর কি সেম। তুমি আর কি দেখো এখানে টিটা কত দিয়ে ধ্রুবক ছিল, এখানে টি ইকুয়াল টু এই তো 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে হচ্ছে 373 কেলভিন। 373 কেলভিন আমার এখানে তাপমাত্রা ধ্রুবক ছিল আর কি। ঠিক আছে, সো মানে সব সেম, ও কিন্তু আমার প্লাস ডিগ্রি পরিমাণ তাপ শোষণ করবে কারণ আমার পানিটা বাষ্পে পরিণত হয়েছে। তো কী পরিমাণ তোমার লাগবে আর কি, আমরা জানি 1 কেজির ক্ষেত্রে কতটা লাগে তোমার, ওইখানে প্রায় হচ্ছে এলভি পরিমাণ আর কি তাপ শোষণ করা লাগে, যেটাকে বলা হয় ল্যাটিন হিট অফ তোমার ভ্যাপোরাইজেশন আর কি। ঠিক আছে, সো এখানে আমরা ডিকিউটা কী হবে দেখো, আমরা তো জানি যে ডিএস ইকুয়াল টু, আমরা জানি ডিএস ইকুয়াল টু কত, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। ডিকিউ বাই টি আমরা শুধু একই সূত্র আর কি। ঠিক আছে, আর এখানে আমরা এলভির মান জানি, এলভির মানটা হচ্ছে যে ভ্যাপোরাইজেশন হচ্ছে 2.268 ইন্টু 10⁶ জুল পার কেজি ছিল এটা। তাহলে তোমার এখানে ডিকিউ টোটাল কি হবে, এটা মানটা ডিকিউটা হবে এটার সাথে এম ইন্টু এলভিটা বসে দিলে হয়, এম ইন্টু এলভি। এম এর মানটা 5 কেজি দেওয়া আছে, সো আমরা যদি মানটা বসাই দিই ডিএস ইকুয়াল টু ডিকিউ মান কত, ডিকিউ মান আছে এইটা এম ইন্টু এলভি, আর টি তো আমার মান জানাই আছে মানে 373, তাহলে ডিএস ইকুয়াল টু এম ইন্টু এলভির মান কত, এম ইন্টু 5 ইন্টু 2.268 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই কত 373। ঠিক আছে, তাহলে দেখো ডিএস এর মানটা কত আসে, এই মানটা দেখি কত আসে, এখানে আছে 5 ইন্টু 2.268 ইন্টু 10⁶, এটা হবে 373, তাহলে এটা মান হয়েছে 3402.144 জুল পার কেলভিন। ঠিক আছে, সো দেখো এখানেও কিন্তু আমার এটাও কিন্তু প্লাস মানটাই আসছে, কারণ হচ্ছে আমার কিন্তু এখানে ডিকিউটা তাপটা শোষণ করছিল আর কি। ঠিক আছে, মানে এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশে পরিণত হয়, তাহলে আমার কি এই পরিমাণ এন্ট্রপি কি বৃদ্ধি পাবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রা স্থির থাকলে আমরা কি
মানে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করা খুবই সহজ, মানে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি দিয়ে তুমি মানে বের করে ফেলতে পারবে আর কি, ঠিক আছে। কারণ তাপমাত্রা এখানে একটাই, মানে তাপমাত্রা ধ্রুবক ছিল আর কি সব জায়গায়, ঠিক আছে। সো এখন দেখো আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু এন্ট্রপির মানে যে পরিবর্তনগুলা সবগুলো কিন্তু প্লাস আসতেছে। এর কারণগুলো কি এটা কিন্তু তোমরা জানো, কারণ এগুলো কিন্তু সব স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। মানে 100°C আমাদের 5 কেজি পানি কী করতেছে, তোমার বাষ্পীভবন করতেছে, তারপরে আবার কি তোমার ও কিন্তু তাপ শোষণ করে নিজে নিজে পরিণত, আবার এখানেও সেমভাবে আর কি বরফ থেকে কি পানিতে পরিণত হচ্ছে, মানে নিজে নিজে তাপ শোষণ করে আমার কী করতেছে, মানে তোমার নিজে নিজে তাপ শোষণ করে আর ভৌত অবস্থার পরিবর্তন করে ফেলতেছে। মানে এটা হচ্ছে আমার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলতে পারো তুমি, বা এটাকে হচ্ছে অপত্যাগামী প্রক্রিয়া বলতে পারো, ঠিক আছে। বা এটাকে বলা হয় যে তোমার একমুখী প্রক্রিয়া আর কি, ঠিক আছে। সো এখন যদি বিষয়টা একটু জটিল করি, মানে ধরো এরকম বললাম কেসটা, যেমন যদি এরকম হয় যে এরকম যদি বলি 100°C তাপমাত্রা আগে হচ্ছে, আচ্ছা এরকম দিয়ে 0°C তাপমাত্রা বরফ যদি এরকম হয়, বরফ 100°C তাপমাত্রার কিসে পরিণত হলো, ধরো বাষ্পে, তখন দেখো ওদের কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, এখানে ছিল 0, এখানে ছিল 100, ঠিক আছে। আর এখানে কিন্তু তো ধাপগুলো আসলে কি হবে এটা কিন্তু আমরা জানি, যেমন প্রথম ধাপ হবে হচ্ছে 0°C বরফ, হবে হচ্ছে 0°C পানি, এটা তোমরা আগে জানো ভৌত অবস্থায় পরিবর্তন হবে। তারপর হচ্ছে 0°C পানি হবে আমার কত 1°C পানি, ঠিক আছে। তারপর 3 নম্বর হবে 100°C তাপমাত্রার পানি হবে 100°C তাপমাত্রার কি বাষ্প। তাহলে দেখো এখানে কিন্তু তোমার এই ধাপটায় মানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, মানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে। হয়তো এই দুইটা সেম আছে, তুমি এই দুইটা কি আগের নিয়মে করতে পারো, কিন্তু এখানে কিন্তু আগের নিয়মে করতে পারবে না, কারণ এখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তো এখানে তুমি টি কোনটা নেবে, 273 কেলভিন নেবে নাকি 373 কেলভিন নেবে, এখানে এটা তুমি করতে পারবে না। যদিও ইসের ভর তোমার সেম থাকতেছে, মানে পানির ভর বা বাষ্পের ভর যদি তুমি সেমও ধরো 1 কেজি 2 কেজি 3 কেজি, কিন্তু তোমার এখানে কিন্তু তোমার কী হইতেছে এই টিটা মান চেঞ্জ হয়েছে। তাহলে তুমি এখানে কিন্তু যে ডিএসটা নির্ণয় করতে যাবে তখন কিন্তু টিটা তুমি বসাইতে পারবে না, ঠিক আছে। সো এই জন্য আর কি আমরা একটা মানে সেকেন্ড কেস দেখবো, ঠিক আছে। তবে স্টেপগুলো এইভাবে আগাবে, এটা তো বুঝতে পারছো। আবার যদি স্টেপে আরও আগাতে চাও তাহলে কইবা যে -20°C তাপমাত্রায় বরফকে আমি কী করলাম 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত হলাম, ওই ক্ষেত্রে দেখা যায় -20 থেকে -0°C তাপমাত্রায় বরফ আসবে, আবার কী হবে 0°C বরফ থেকে 0°C আপনার পানি আসবে, এইভাবে স্টেপগুলো পারবে আর কি, ঠিক আছে। সো এগুলো তোমরা পারবা, যেহেতু ভৌত অবস্থায় পরিবর্তন হতেছে এখানে, মানে এটা কোনো ম্যাটার না আর কি। সো আমি যদি কেস 2টা দেখি আর কি, কেস 2তে আসলে কী করা যায় আর কি। প্রথম কথা হচ্ছে কেস 2তে হচ্ছে আমার তাপমাত্রা পরিবর্তন হবে, মানে টি ইকুয়াল টু পরিবর্তনশীল। এটা শিখে গেলে তোমরা আশা করি সবগুলো বের করতে পারবা। সো আমি বললাম যে একটা কোশ্চেনও লিখে দিই, ধরো এরকম বললাম যে 0°C তাপমাত্রা ধরো 20 গ্রাম পানি কী হলো, ধরো 80°C তাপমাত্রার ধরো 20 গ্রাম পানিতে পরিণত হলো, ঠিক আছে। পানিতে পরিণত হয়েছে 0° থেকে আর কি 80-তে হয়েছে, কিন্তু এখানে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এন্ট্রপি পরিবর্তন মানে ডেল্টা এস ইকুয়াল টু ওয়াট বা ডিএস ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে। তাহলে দেখো এখানে ঘটনাটা কি ঘটে, তাহলে এখানে প্রথম হচ্ছে যে আমি এখানে টি1 মানটা ধরো এরকম দেওয়া আছে 0°C তাহলে 273 কেলভিন, এটা বুঝতে পারলাম আমি টি1 মান দেওয়া আছে আর কি। আর টি2 মানটা কত দেওয়া আছে এখানে, মানে 80°C তাপমাত্রা, তার মানে 273 + 80
273 প্লাস 80 মান আসে কত, এটা 80 মান আসছে 353 কেলভিন। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু আমার তাপমাত্রা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, একটা তাপমাত্রা ছিল এটা আর একটা তাপমাত্রা হচ্ছে এইটা। ঠিক আছে, সো এখন আমি কি করতে পারি, যেহেতু এখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে, মানে তাপমাত্রা T1 থেকে T2 হয়েছে আর কি। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা ঠিক আছে, সো এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এখন দেখো ঝামেলাটা হলো, এখানে তো দুইটা তাপমাত্রা, মানে T1 থেকে আমার তাপমাত্রাকে T2 হয়েছে আর কি। ঠিক আছে, সো এখন আমরা তো জানি যে এন্ট্রপি পরিবর্তনের যে সূত্র ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে DS = dQ/T। এখন কথা হচ্ছে এই টিটা আর কি, কোন টিটা নিব আমি, T1টা নিব নাকি T2 নিব, নাকি দুজনের গড় নিব, কোনটা নিব? কারণ আমি বুঝতে পারলাম যে 0°C তাপমাত্রা থেকে 100°, মানে 80°C তাপমাত্রার তো পানিতে পরিণত হয়েছে, বুঝতে পারলাম এখানে একটা তাপ শোষণ করছে। তুমি তাপটা না হলে বের করতে পারলা আর কি। ঠিক আছে, যে কী পরিমাণ তাপ শোষণ করছে এখানে। হ্যাঁ, কিন্তু ঝামেলা হলো আর কি, আমার তাপমাত্রার যে পরিবর্তন হয়েছে এখানে, আমি টিটা কী নিব আর কি, কোনটি নিব আর কি, তো ঝামেলা হয়ে গেল আর কি। ঠিক আছে, কারণ এখানে তো তাপমাত্রা চেঞ্জ হয়েছে আমি কারণ আমাদের তো, তোমরা তো জানো যে শৈত্য তাপ বা বর্জ্য তাপের হার নিয়ে কাজ করতে হয় আর কি। ঠিক আছে, মানে এই টিটা মেজার করতে হবে আর কি। ঠিক আছে, সো এখন দেখো ডিকিউ আমরা বের করে ফেলতে পারলেও আমরা কিন্তু এখানে টিটা মানে মেজার করতে পারতেছি না আর কি। ঠিক আছে, যেমন তোমাকে যদি একটু বলি, দেখো আমি এখানে আর কি, দেখো যখন 0°C তাপমাত্রা থেকেও 80°C তাপমাত্রা পানিতে পরিণত হলো, তখন কিন্তু ও প্রত্যেকটা মুহূর্তে কী করবে, তাপ কিন্তু শোষণ করতেছে, মানে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ও তাপ শোষণ করতে থাকে, আর প্রত্যেক মুহূর্তে কিন্তু আমার তাপমাত্রাকে চেঞ্জ হতে থাকে আর কি। এটা তো তোমরা বুঝতে পারছো আর কি। ঠিক আছে, কারণ এখানে কিন্তু আমার ভৌত অবস্থার পরিবর্তন হয় নাই, এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। ভৌত অবস্থার পরিবর্তন হলে তো তোমার তাপমাত্রার পরিবর্তন হতো না, কিন্তু এখানে তো তোমার ভৌত অবস্থার পরিবর্তন হয় নাই। ঠিক আছে, এখানে শুধু কী করছে, তাপমাত্রা বাড়ছে আর কি। তার মানে কিন্তু প্রতি মুহূর্তে আমি কোন তাপমাত্রা নেবো এটা আমি জানি না আর কি। ঠিক আছে, এখানে তার মানে আমি মেন কথা হচ্ছে এখানে এটা বুঝতে পারছি যে প্রতিটা মুহূর্তেই কিন্তু আমার কী করতেছে, পানিটা তাপ শোষণ করতেছে, ফলে কিন্তু তাপমাত্রা 0 থেকে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3, এরকম করতে বাড়তে 80 পর্যন্ত হয়েছে, হয়তো 100-তে গেলেও 1200 পর্যন্ত হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো এটা বুঝতে পারছো তোমরা। এখন এই জিনিসটা বোঝার জন্য আমরা কি করব, এই T1 থেকে T2 পর্যন্ত আর কি। দেখো যদি একটু বুঝাই বিষয়টা কীরকম দ্বারা, যেমন এটা ছিল ধরো তোমার মানে T1 আর কি, এটা ছিল 273 কেলভিন, মানে 0°C, আর এটা হচ্ছে তোমার T2 ধরো ছিল হচ্ছে 353 কেলভিন পাইছি আমরা। ঠিক আছে, সো এখন T1 তাপমাত্রায় কিন্তু তোমার একটা এন্ট্রপি থাকবে, যেটাকে আমরা ধরলাম S1, আর T2 তাপমাত্রায় এন্ট্রপিটা কি বাইরে হয়ে গেছে হচ্ছে ধরো S2। ঠিক আছে, কারণ তাপমাত্রা বাড়তেছে, আমার এন্ট্রপি কিন্তু বাড়তেছে। ঠিক আছে, এটা হচ্ছে S2। তাহলে T1 তাপমাত্রায় আমার এন্ট্রপি ছিল T1, আর T2 তাপমাত্রা আমার এন্ট্রপি হয় কত, তোমার S2। এটা ছিল S1, এটা হচ্ছে S2। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। এখন দেখো আমি যদি অতি ক্ষুদ্র একটা জায়গা, মানে এই তাপমাত্রার ক্ষেত্রে অতি ক্ষুদ্র একটা জায়গা নেই, দেখো যদি এইরকম করি যে এখানে ছোট একটা জায়গা নেই, ধরো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে আর তাপমাত্রা হচ্ছে T = 300 কেলভিন, আর এই যে জায়গা আছে, এই জায়গায় ধরো মানে এই জায়গাটা হচ্ছে আমার তোমার ডিটি বলতে পারো তুমি। এই জায়গাটা হচ্ছে ধরো তোমার এইরকম আর কি, মানে খুবই ক্ষুদ্র, মানে 3.00000001 কেলভিন। তাহলে এই ছোট্ট জায়গাটা তোমার বলতে পারো তুমি ডিটি। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার, তাহলে কি হবে, টি প্লাস ডিটি, মানে এটা যদি টি হয় আর ডিটি যদি এতটুকু হয়, তাহলে এটা কী হবে, টি প্লাস ডিটি। আর টি প্লাস ডিটি মানে হচ্ছে এই এত, মানে এটা খুবই ক্ষুদ্র, মানে এই যে মানটা এটা হচ্ছে ধরো খুবই ক্ষুদ্র আর কি, এই যে মানটা। ঠিক আছে, বা এরকম এটা T1, এটা T2, তাহলে ডিটি মানে কি তোমার T2 - T1, তাহলে ডিটি মানটা কত, মানে এই যে দেখো 0.00001 কেলভিনটা হচ্ছে আমার ডিটির মান, তাহলে ডিটি মানটা খুবই ক্ষুদ্র আর কি। সো আমি এই জিনিসটা কেন বললাম, কারণ হচ্ছে আমরা ধরে নিলাম যে এখানে যে তাপমাত্রাটা বাড়ছে, এটা ধরো বাড়ছে হচ্ছে তোমার কি ডিকিউ পরিমাণ তাপ শোষণ করার কারণে।
ডিকিউ পরিমাণ তাপ শোষণ করার কারণে এই অর কী হয়েছে, এই জায়গায় ছিল 300 কেলভিন, আর তাপমাত্রা বাড়ছে কত এখানে 300.000000001 কেলভিন ধরো আর কি। ঠিক আছে, তার মানে দেখো ডিকিউ পরিমাণ তাপ শোষণ করার কারণে তার কতটুকু তাপমাত্রা বাড়ছে, 0.0000001 কেলভিন আর কি, যেটাকে আমরা একদম উপেক্ষা করতে পারবো। তার মানে ডিকিউ পরিমাণ তাপ শোষণ করলে আমরা ধরে নিতে পারবো এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, কারণ এই টিটা যতটুকু এটা কিন্তু ততটুকুই, মানে খুবই ক্ষুদ্র পরিমাণ বাড়ছে, যেটাকে আমরা ধরে নিতে পারি যে এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। মানে ও এই পয়েন্টের যে কথা আর এই পয়েন্টে কিন্তু একই কথা। তার মানে ডিকিউ পরিমাণ তাপ শোষণ কারণে আমার এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, আর যদি হয়ও এটা এত ক্ষুদ্র পরিমাণ, মানে এত ডিটিটা এতই ক্ষুদ্র যে আমরা ধরে নিতে পারবো বা এটাকে উপেক্ষা করে নিতে পারবো। তাহলে আমরা কিন্তু এখানে ধরে নিতে পারবো যে এখানে টিটা কিন্তু স্থির আছে। ঠিক আছে, তাহলে দেখো মানে টি ইকুয়াল টু এখানে 300 কেলভিনে আমরা কিন্তু ধ্রুবক ধরে নিতে পারবো এখানে, বা কারণ এই পয়েন্টে কি আমার কি মানে ছোটো জায়গার ক্ষেত্রে আমার কিন্তু ছোটো জায়গার ক্ষেত্রে কি আমার টিটা ধরো আমরা স্থির ধরে নিতে পারবো, কারণ এই ছোটো জায়গার ক্ষেত্রে এটা কিন্তু সেম কথাই। তার মানে কিন্তু এখান থেকে এখানে যে আসছে এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, আমরা ধরে নিতে পারবো। আর এই যে ক্ষুদ্র ডিগ্রি পরিমাণ তাপ শোষণ করলে আমরা ধরে নিলাম যে ওর এন্ট্রপির পরিবর্তন হবে ডিএস। ঠিক আছে, তাহলে দেখো এই ডিএসটা যদি আমি যখন নির্ণয় করতে পারবো তখন ডিকিউ বাই টিটা লিখবো, তখন ওই টিটা কিন্তু আমি এখানে 300 কেলভিন লিখতে পারবো, কারণ আমি ধরে নিয়েছি যে এই ছোট্ট ক্ষুদ্র জায়গায় ডিকিউ পরিমাণ তাপ শোষণ করার কারণে তার তাপমাত্রা কোনো পরিবর্তন হয় নাই, মানে তাপমাত্রা আমার টি আছে, মানে 300 কেলভিনে আছে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলাম। তাহলে আমি একটু যদি লিখে দিই এরকম যে দেখো যে অতি ক্ষুদ্র, তুমি বলতে পারো যে অতি ক্ষুদ্র তোমার ডিকিউ পরিমাণ তাপ শোষণ করায় এন্ট্রপি পরিবর্তন হয় কতটুকু, এন্ট্রপি পরিবর্তন হয় হচ্ছে তোমার ডিএস পরিমাণ, মানে এই অংশ রয়েছে ডিএস পরিমাণ। ঠিক আছে, অতি ক্ষুদ্র ডিকিউটা কী করছে আমার শোষণ করার ফলে তাপমাত্রা স্থির ছিল কততে 300 কেলভিনে স্থির ছিল, আর এখানে কি হয়েছে অতি ক্ষুদ্র তোমার এন্ট্রপি পরিবর্তন হচ্ছে ডিএস পরিমাণ। ঠিক আছে, সো আমরা তো জানি যে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, সুতরাং এন্ট্রপি পরিবর্তন আমরা জানি ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। ঠিক আছে, এখানে দেখো এই ডিকিউটা তো তুমি বলছো যে অতি মানে এত ক্ষুদ্র পরিমাণ তাপ শোষণ করছে, যার ফলে আমার তাপমাত্রা 300 কেলভিনে কিন্তু দেবো ছিল, এটা ধরো 300 কেলভিন আর কি, এই ছোট্ট অংশের জন্য আর কি। ঠিক আছে, তার মানে কি তোমার ডিটি পরিমাণ তাপমাত্রা পরিবর্তনের ফলে আমার কি হয়েছে এখানে অতি ক্ষুদ্র আর কি তোমার মানে ডিকিউ পরিমাণ তাপ শোষণ করার কারণে অতি ক্ষুদ্র আমার কি হয়েছে যে এন্ট্রপি পরিবর্তন হয়েছে ডিএস আর কি। ঠিক আছে, সো এখন আমরা একটা জিনিস জানতাম, দেখো যেহেতু আমার ডিকিউ পরিমাণ তাপ শোষণ করছে, আমরা কিন্তু একটা জিনিস জানতাম, মানে একটা কিছু ক্লাস আগে আমি পড়াইছিলাম যে কিউ ইকুয়াল টু আমরা জানতাম কত এমএস ডেল থিটা, মনে আছে তো তোমাদের, এমএস ডেল থিটা বা এমএস ডেল টি বলতে পারো তুমি, হ্যাঁ এমএস ডেল থিটা বা এমএস ডেল টি যেটাই হোক, আচ্ছা ডেল থিটাই ধরো আর কি, কারণ তাপমাত্রা পরিবর্তন কেলভিন স্কেলে আর তোমার ডিগ্রি স্কেলের সমান। তাহলে এই অনুযায়ী আমি এরকম লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু তুমি এখানে এমএস টিটি, তাহলে দেখো তুমি কিন্তু ডিকিউর মানটা অলরেডি জানো, ডিকিউর মানটা কিন্তু বের করে ফেলছো। আর এখানে কিন্তু আগের মতো ওই ডিকিউ ইকুয়াল টু ওই তোমার এমএলভি বা এমএলএফ এটি লিখতে পারবো না, কারণ এখানে ভৌত অবস্থার পরিবর্তন হয় নাই, এটা মানে প্রতিটা মুহূর্তে আমার কি তাপ শোষণ করছে। ঠিক আছে, সো ওই তাপ কিন্তু সেম হবে না। সো এই জন্য যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে এইভাবে তোমরা ডিকিউটা বের করবা। ঠিক আছে, সো আমার গেল এমএসডিটি। হ্যাঁ, এখন দেখো তাহলে এন্ট্রপি পরিবর্তনটা কি আসে, সুতরাং এন্ট্রপির অতি ক্ষুদ্র পরিবর্তন আসবে হচ্ছে ডিএস ইকুয়াল টু তুমি বলতে পারবো হচ্ছে এখানে হচ্ছে তোমার ডিকিউ মানটা যদি বসাই দেয় এমএস ডিটি ডিভাইড বাই টি। ঠিক আছে, এই যে অতি ক্ষুদ্র পরিবর্তন হলো এটা কোথায় হলো বলো তো, এই ছোট্ট জায়গায়, কারণ এই ছোট্ট জায়গায় আমি ধরেছি ডিকিউ পরিমাণ তাপ শোষণ করছে, যার ফলে কি আমি এন্ট্রপি ডিএস পরিমাণ বাড়ছে আর কি বা বৃদ্ধি পাইছে, বা এন্ট্রপি ডিএস পরিমাণ পরিবর্তন হয়েছে আর কি, এটা ধরে নিয়েছে আর কি।
আর ডিটিটা এখানে মানে এতই কম যে ধরে নিতে পারবো আমার টি তাপমাত্রাটা এখানে ধ্রুবক ছিল, যার কারণে এই টিটা আমি এখানে 300 কেলভিন বসাইতে পারবো। ঠিক আছে, সো এটা গেল একটা কথা। এখন দেখো আমি যে জিনিসটা দেখলাম যে অতি ক্ষুদ্র ডিকিউ পরিমাণ, মানে অতি ক্ষুদ্র ডিকিউ পরিমাণ তোমার তাপ শোষণ করার ফলে আমার এন্ট্রপি বৃদ্ধি পাইছে কত, বা এন্ট্রপি পরিবর্তন হচ্ছে ডিএস পরিমাণ, এটা কিন্তু আমি বের করে ফেলাইছি। ঠিক আছে, সো এখন আমি যদি এই টি ওয়ান থেকে মানে এই টি ওয়ান থেকে আর কি, এই টি ওয়ান থেকে টি টু পর্যন্ত আর কি অসংখ্য এরকম ক্ষুদ্র 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 কী করি মানে অংশে ভাগ করি, আর প্রতিটা ক্ষুদ্রতে যদি আমি ধরেন যে ডিকিউ পরিমাণ তাপ শোষণ করে, আর এই ডিকিউ পরিমাণ তাপ শোষণ করার ফলে আর কি এন্ট্রপি বৃদ্ধি পায় ডিএস পরিমাণ, তাহলে কি প্রতিটা অংশে আমি অনেকগুলো ডিএস পাবো, এরকম ডিএস 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 এরকম যদি ডিএস পাই, সো সবগুলো ডিএস যোগ করে দিলে কিন্তু আমি মেন এসটা পাবো। মানে এই এস ওয়ান থেকে এস টু থেকে এই এস টু পর্যন্ত যদি আমি সবগুলো ডিএস 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 যোগ করে দিই, তাহলে কিন্তু আমি পুরো এসটা পাবো আর কি। ঠিক আছে, তার মানে এই 0°C থেকে 80°C তাপমাত্রায় আমার কী পরিমাণ এন্ট্রপি পরিবর্তন হচ্ছে ওইটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, বা টি ওয়ান থেকে টি টু পর্যন্ত যদি আমি কী করি মানে সবগুলা কি ডিটি ডিটি যোগ করে দেই, বা তাহলে কিন্তু আমার এখানে মানে মোট এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো ডিএস আর কি এখান থেকে বের করে ফেলবো। সব ডিএস যোগ করে দিলে আমার কি টোটাল এন্ট্রি পরিবর্তন পাওয়া যাবে আর কি। ঠিক আছে, তাহলে তোমাকে দেখো ইন্টিগ্রেশন করতে হবে এখানে, তাহলে ডেল্টা এস যদি আমরা বলতে তাহলে এরকম দাঁড়ায় আর কি বিষয়টা, যেমন সিস্টেমে বা পুরো সিস্টেমে, সুতরাং সিস্টেমে এন্ট্রপির পরিবর্তন হবে পরিবর্তন হবে কি, দেখো এখানে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এম এস ডিটি ডিভাইড বাই টি। ঠিক আছে, এটা দ্বারা আমার মানে দুই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন নিয়ে আসছি। সো ডিএসটাকে আমরা এটাকে এস ওয়ান থেকে এস টু পর্যন্ত করবো, আর টিটা যে এখানে আসলো টি টু করবো টি ওয়ান থেকে টি টু পর্যন্ত আর কি। ঠিক আছে, এই যে টি ওয়ান থেকে টি টু পর্যন্ত করবো আর কি। ঠিক আছে, সো ইন্টিগ্রেশন করলে দেখো কি আসে, মানে সবগুলা ডিএস আমি যোগ করতেছি। ঠিক আছে, সবগুলা ডিএস আমি যোগ করতেছি, আর সবগুলা ডিজি যোগ করলে কি আমার মেন টিটা চলে আসবে। সবগুলা ডিএস যোগ করলে যেমন আমার এসটা চলে আসবে টোটাল, সবগুলা ডিজি যোগ করলে ক্ষুদ্র করে ডিটির ক্ষেত্রে আমার কি চলে আসবে, মোট টিটা চলে আসবে, বা একটা টি চলে আসবে। ওইটা আমি দেখাতেছি এখানে, বা যে জিনিসটা আমার দরকার ছিল ওইটা চলে আসবে। যেমন দেখো এখানে কি আসে, এখানে ডিএসকে তো ইন্টিগ্রেশন করলে আমরা জানি কি হয়, এস হয়, আর এটা হচ্ছে এস টু এস ওয়ান মানে আপার লিমিট লোয়ার লিমিট, আর এখানে আমার এই ম্যাচটা কিন্তু ধ্রুবক, তাহলে এই ম্যাচ যদি বাইরে নিয়ে আসি তাহলে কি থাকে, 1/t করলে কি হয়, লন টি হয়, আর এটা হচ্ছে টি টু বাই টি ওয়ান। ঠিক আছে, সো এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাতে এখানে আসে এস টু মাইনাস এস ওয়ান ইকুয়াল টু আসে হচ্ছে এমএস এখানে আসে লন তুমি বলতে পারো টি টু মাইনাস লন টি ওয়ান। ঠিক আছে, সো এস টু মাইনাস এস ওয়ান এটাকে আমরা দিলাম ডেল্টা এস, মানে পুরো এন্ট্রির পরিবর্তন। এখানে আছে এমএস টু লন মাইনাস আকার আছে, তাহলে ভাগাবর চলে যাবে টি টু বাই টি ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো এইটাই হচ্ছে গিয়ে আমার যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে আমি এই সূত্র দিয়ে কী করব, আমি এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করবো আর কি। ঠিক আছে, সো দেখো এটা বুঝো কি না, মানে সবগুলা তোমার এস মানে ডিএস যোগ করলে আমি পুরো এসটা পাইতেছি আর কি। ঠিক আছে, সো এটাই আমার দরকার ছিল আর কি, মানে প্রত্যেকটা ছোটো ছোটো ডিকিউর জন্য কি প্রতিটা অংশে ডিএস পরিমাণ আমার এন্ট্রপি চেঞ্জ হইতেছে। সো মোটটা কত এই জন্য আমি পুরোটা আর কি যোগ করে দিচ্ছি আর কি। ঠিক আছে, টি ওয়ান থেকে টি টু পর্যন্ত আর কি। ঠিক আছে, সো আমার দেখো এখানে টি ওয়ান আর টি টু মানও চলে আসছে, এখানে আমি দুইটা তাপমাত্রা দিলে কি টি টু আর টি ওয়ান বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। আর এখানে আমার বাকিটা কিন্তু চলে আসছে, তাহলে দেখো এবার কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে, সো এখানে এমটা হচ্ছে ভর, আর এস হচ্ছে তোমার আপেক্ষিক তাপ, মানে কিসের আপেক্ষিক তাপ দিল, এটা পানি বা বরফ বা যেটাই হোক আর কি। ঠিক আছে, আর বাদ বাকিগুলো তোমরা তো জানো তাপমাত্রা দেওয়া আছে এখানে। অঙ্কটা যদি করে ফেলায় দেখো আগে বলছিল যে আমার
ওখানে হচ্ছে 0 ডিগ্রি থেকে কত হয়েছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। সুতরাং ডেল্টা এস ইকুয়াল টু কী আসবে, এখানে আমার ছিল এমএস লন V2/V1, ঠিক আছে, লন V2 সরি এটা হচ্ছে T2/T1, T2/T1 ছিল আর কি। তাহলে এমটা কত ছিল যে 20 গ্রাম ছিল, 20 গ্রামকে করলে হচ্ছে তোমার এরকম 20 × 10⁻³ করতে পারো, এত কেজি আসে। ইন্টু হচ্ছে তোমার এসটা হচ্ছে পানির কত 4200 তাপ, আর হচ্ছে তোমার কি এখানে আছে লন 300 উপরে T2 ছিল হচ্ছে 353 ডিভাইডেড 273, ঠিক আছে। তাহলে এটা করলে মানটা আসবে হচ্ছে প্লাস 21.58 জুল পার কেলভিন, ঠিক আছে, ডেল্টা এস। আচ্ছা দেখো এখানে কিন্তু আমার ডেল্টা এস এর মানটা প্লাস আসছে আর কি, ঠিক আছে। প্লাস আসছে মানে কি এন্ট্রপি কিন্তু বৃদ্ধি পাবে। তবে এই সূত্রটার একটা ভালো দিক হলো, এই সূত্রটা মানে ডেল্টা এস এই সূত্রটার ভালো দিক হলো ও কিন্তু প্লাস মাইনাস নিজে নিয়ে আসবে, ঠিক আছে। আমরা যেমন আগে সূত্রটা চিন্তা করা লাগছে যে তাপ কি শোষণ করছে নাকি বর্জন করছে, শোষণ করলে ডেল্টা এস প্লাস হয়েছে আর ডিএস প্লাস হয়েছে, আর বর্জন করলে ডিএস মাইনাস হচ্ছে। কিন্তু এই সূত্রের ক্ষেত্রে অটো আর কি প্লাস মাইনাস চলে আসবে। আর যদি প্লাস আসে তাহলে বুঝবো তোমার এন্ট্রপি বৃদ্ধি পাইছে, মাইনাস আসলে বুঝতে পারবো যে এন্ট্রপি কি হ্রাস পাইছে আর কি, ঠিক আছে। কারণ এখানে কিন্তু প্লাস আসছে কেন, কারণ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, তার মানে কি তাপ তো শোষণ করছে আমার, ঠিক আছে, তাপমাত্রা বাড়ছে। আর তাপমাত্রা বাড়ছে এছাড়াও হয়েছে গিয়ে এখানে দেখো উপরেরটা কিন্তু বড়, মানে টিটুটা বড় আর টিওনটা কি আমার ছোটো, কারণ এটা হচ্ছে গিয়ে 80 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 353 ছিল, তার মানে এই জন্য আর কি মানটাও কিন্তু পজিটিভ বাড়ছে, ঠিক আছে। সো এরকম তুমি আরও অনেক অঙ্ক করতে পারো, সমস্যা নাই। বা যদি এটা মাইনাস, যদি এরকম হতো যে ধরো 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, তার মানে তাপ তো বর্জন করে দিচ্ছে ওইখানে দেখতে আবার। তার মানে ওইখানে কিন্তু আমার T2 মানটা কিন্তু উপরে যাইতে পারে 20 আর নিচে চলে আসতে হচ্ছে 60। ওই ক্ষেত্রে কিন্তু এটা মানটা আর কি মানে চলে আসতো আর কি, মানে তোমার ডেল্টা এসটা কি হচ্ছে মাইনাস চলে আসতো আর কি, অটো আর কি ডেল্টা এস মাইনাস চলে আসতো, ঠিক আছে। সো এটা একটু মনে রাখো, কারণ এখানে অবশ্যই তোমার T1 ইজ গ্রেটার দেন T2 হইতো আর কি, বুঝতে তো পারছো আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো। আর আমরা জানি যে ডেল্টা এস প্লাস মানে হচ্ছে গিয়ে তোমার এন্ট্রপি বৃদ্ধি পাইছে, আর ডেল্টা এস মাইনাস ইকুয়াল টু মানে কি এন্ট্রপি হ্রাস পাইছে আর কি, ঠিক আছে। সো আগে বেশি তাপমাত্রা আর পরে যদি কম তাপমাত্রা গেলে তাহলে অবশ্যই কি আমার মাইনাস আসবে আর কি, ঠিক আছে। তো এটা বুঝতে পারছো। এখন যদি আমি আরেকটা প্রবলেম দিই তোমাদের, যে এরকম এটা করলে বাদ প্রকৃতি বোঝা যাবে, যেমন -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফ কী হয়েছে, সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বাষ্পে পরিণত হলে ডেল্টা এস ইকুয়াল টু ওয়াট। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি বরফ কী হয়েছে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি বাষ্পে পরিণত হয়েছে আর কি, ঠিক আছে। সো দেখো এখানে কয়েকটা স্টেপ হবে, যেমন স্টেপ 1-এ তুমি এরকম করবে যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি বরফটা কী হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কী হবে, তাপমাত্রার বরফে তাপমাত্রা চেঞ্জ হয়েছে এখানে একটা, আবার কী হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, আবার কি 3 নম্বর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে হবে, আবার কি 4 নম্বর ধাপে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে। দেখো 4টা স্টেপ এখানে। সো এখানে আমার কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে, মানে চেঞ্জ, এখানে এটা ওই সূত্র দেওয়া করবো আর কি, যেটা নজর দেখাচ্ছে, এখানে হয় নাই, এখানে আবার চেঞ্জ হয়েছে, এখানে হয় নাই, ঠিক আছে, এখানে হয় নাই, মানে এই দুইটা আগের দিয়ে করবো, এই দুইটা পরেরটা দিয়ে করবো আর কি, ঠিক আছে। তাহলে দেখো যদি এটা একটু করতে চাই, যেমন প্রথমে হচ্ছে স্টেপ ওয়ানে এই ঘটনাটা ঘটবে। সো এখানে
তোমার -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে আর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে আসবে আর কি, ঠিক আছে। সো এখানে T1টা ছিল কত, 273 - 10, তার মানে কত 263 কেলভিন। আর T2টা যেহেতু 0°C তাহলে 273 কেলভিন, ঠিক আছে, 273 কেলভিন। আর হচ্ছে আমার এখানে সূত্রে তো আমি জানি যে ওখানে এস ছিল, সে এখানে বরফের যে আমার আপেক্ষিক তাপ, সে বরফের আপেক্ষিক আমরা জানতে পারছি 2100 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। আর হচ্ছে এমটা ছিল 5 কেজি, ঠিক আছে। সো প্রথম ক্ষেত্রে স্টিফনের ক্ষেত্রে যদি আমি TS1 ধরি তাহলে আমার সূত্র ছিল এরকম যে MS লন T2/T1, ঠিক আছে। সো এখানে এম মানে যদি বসাই দাও 5 × S এর মানে হচ্ছে 2100 × লন T2 মান হচ্ছে আমার ছিল কত 273 ডিভাইড বাই 263। দেখো এটা পজিটিভ আসবে, ঠিক আছে, কারণ এখানে উপরেটা বড় নিচেটা ছোটো। তাহলে আমার আসছে হচ্ছে DS1 এর মান আছে 391.83 জুল পার কেলভিন, এটা আসবে আমার DS1। মানে DS1 মানে হচ্ছে এখানে আমার কি হবে, ও কিন্তু তাপটা শোষণ করতেছে আর কি, ঠিক আছে, কারণ শোষণ করে কিন্তু ও ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। এরপর হচ্ছে গিয়ে যে জিনিসটা দেখো সেটা হচ্ছে আমার স্টেপ 2। স্টেপ 2তে কী আসে দেখো, প্রথমে এখানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাপ, যেহেতু বরফে পরিণত হয়ে গেছে তাহলে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে আর কি, ঠিক আছে, 5 থেকে পানিতে। সব এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমি 273 কেলভিনের ধ্রুবক ধরে নিব আর কি। ধ্রুবক ধরে নিলে দেখো আমি আগের সূত্রটা ইউজ করতে পারবো, ΔS2 = dQ/T। সো এখানে ডিকিউর মানটা কত হবে দেখো, যেহেতু বরফ থেকে পানি তার মানে LF, তার মানে MLF ছিল একটা MLF ডিভাইডেড বাই 273, সে মানটা বসে গেল 5 × LF এর মান ছিল হচ্ছে 3,36,000 মানে 3.36 × 10⁵ আর ডিভাইড বাই 273, মানটা আসলে DS2 আসবে কত আসে 6.15 × 10⁻³ এরকম একটা মান আসবে, ওকে, ঠিক আছে। সো এটা গেল আমার। তারপর হচ্ছে তোমার এখানেও কিন্তু আমার কি হইতেছে, এন্ট্রপিটা বাড়তেছে, কারণ হচ্ছে তোমার দেহ ও কী করছে যে মানে বরফ থেকে কি মানে পানিতে পরিণত হইতেছে, তার মানে কি একটা তাপ শোষণ করবে। সো এটা গেল, এটা যদি আমরা আগে বের করছি। এবার স্টেপ 3তে আবার তাপমাত্রা পরিবর্তন, মানে 0°C তাপমাত্রার পানি 0°C তাপমাত্রার পানি থেকে 1°C তাপমাত্রা পানিতে পরিণত হবে স্টেপ 3তে আর কি, ঠিক আছে। সো এখন দেখো এটা কি দ্বারা, এখানে সূত্র ওই একটাই, কি দ্বারা, এখানে ধরো T1 = কি আসে 273 কেলভিন, আর T2 = কি আসবে ধরো 373 কেলভিন, ঠিক আছে। সো সূত্র আমার আগেরটাই, মানে এখানে DS3 যদি ধরি তোমার MS টু লন T2/T1, হ্যাঁ, আর মানটা বসাও এখানে, যদি বসো এখানে 5 × এখানে হচ্ছে তোমার পানির ক্ষেত্রে 4200 অবশ্যই আপেক্ষিক তাপ লন, এখানে উপরে কত আসে, উপরে আছে হচ্ছে 373 ডিভাইডেড বাই 273, ঠিক আছে। সো এই মানটা যদি আসে তাহলে এটা আসবে হচ্ছে 6554.23 জুল পার কেলভিন, ঠিক আছে। এটা ছিল তোমার DS3, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে তোমার স্টেপ নাম্বার 4। স্টেপ 4 কী হবে দেখো, 1°C তাপমাত্রা পানিটা 1°C বাষ্পে পরিণত হবে, তার মানে এখানে টিটা ধ্রুবক ছিল, T = 373 কেলভিন, এটা ধরে নিতে হবে। তাহলে সুতরাং DS4 কি আসে dQ/T, dQ/T আসলে এটা জানেছে MLV আসবে, MLV ডিভাইডেড বাই T, ঠিক আছে। সো এখানে মানটা যদি বসাই দাও, -5 × তোমার এটা জানো 2.268 × 10⁶ ডিভাইড বাই 373। সো এই মানটা আসবে তোমার DS4 এর মানটা কত আসবে 3040214 জুল পার কেলভিন, ঠিক আছে। সো এখন দেখো তোমার মোট এন্ট্রপি পরিবর্তন আসবে, সুতরাং
মোট এন্ট্রপি পরিবর্তন আসবে হচ্ছে তোমার ডিএসটা বলতে পারো বা ডেল্টা এসও বলতে পারো, তুমি সমস্যা নেই। DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4, ঠিক আছে। সো এই মানটা যদি বের করো তাহলে এরকম আসে 43498.204 জুল পার কেলভিন, ঠিক আছে। সো এইটা আসে, এটা কিন্তু প্লাসের মান আসছে, দেখো মোট এন্ট্রপি পরিবর্তন আসছে এইটা, ঠিক আছে। তার মানে অবশ্যই কিন্তু এখানে এন্ট্রপি বৃদ্ধি পাইছে জুল পার কেলভিন, ঠিক আছে। সো এটা মনে রাখার বিষয়। আচ্ছা, এরপর আর একটা প্রবলেম দেখো, যেমন আমি তোমাকে বললাম যে এটা বললাম হচ্ছে -10°C তাপমাত্রার 5 কেজি বরফ কি হয়েছে, ধরো 100°C তাপমাত্রার 1 কেজি বাষ্পে পরিণত হয়েছে। তাহলে কইছে ডিএস ইকুয়াল টু ওয়াট। এখন দেখো এখানে কিন্তু -10°C থেকে 5 কেজি ছিল, পরবর্তীতে 100°C তাপমাত্রা 1 কেজি বাষ্পে পরিণত হয়ে গেছে আর কি। তার মানে কিন্তু ভরটা চেঞ্জ হয়েছে, দেখো শুধু তাপমাত্রায় চেঞ্জ হয় নাই, সাথে সাথে এখানে কিন্তু ভরও চেঞ্জ হয়েছে। কারণ ভর চেঞ্জ হয়েছে, মানে ভর চেঞ্জ হলে বিষয়টা কী করবো আর কি। দেখো এখানে কিন্তু তোমার মানে স্টেপ 1 2 3টা সেম থাকবে আর কি। ওইখানে তুমি এই আগের মতোই কাজ করতে পারবা, ঠিক আছে। মানে একদম স্টেপ 3 পর্যন্ত মানে তোমার কি হবে, 10 ডিগ্রি থেকে কত আসবে স্টেপ 1-এ, 10°-10°C থেকে আসবে তোমার বরফে। এটা আমরা পড়তে পারবো, মানে এখানে 5 কেজি নিয়ে হিসাব করবা। 2 নাম্বার কি 0°C তোমার বরফ থেকে কী আসবে, বরফ থেকে হচ্ছে তোমার কী হবে 0°C তাপমাত্রা পানি আসবে, এখানেও 5 কেজি ইউজ করবা এমটা। 3 নাম্বার কত আমার 0°C তাপমাত্রা কত, পানি থেকে 100°C তাপমাত্রা পানিতে পরিণত হবে আর কি, ঠিক আছে। এবার দেখো 4 নাম্বার স্টেপটা এসে পরিবর্তন হবে। এখানে 100°C তাপমাত্রার কি পানিটা মানে 5 কেজি পানি কি হবে 100°C তাপমাত্রা 1 কেজি বাষ্পে পরিণত হবে। মানে তোমরা তখন আর কি এমটা শুধু 1 কেজি ব্যবহার করবা, কারণ কি মানে যখন পানিটা আর কি পানি থেকে বাষ্পে পরিণত হবে তখন আর কি 1 কেজি হচ্ছে পানি বাষ্পে পরিণত হয়ে যাবে, আর 4 কেজি পানি আর কি ওই পাত্রে থেকে যাবে আর কি, ঠিক আছে। সো এটা একটু বুঝে রাখো। তাহলে স্টেপ 4টা যদি আমরা করি এরকম আর কি, স্টেপ 4 আসে এরকম। এখানে 5 কেজি ইউজ করবো না, কারণ ওখানে আমি 5 কেজি তো বাষ্পে পরিণত হয় না, ওই 1 কেজিতে, ঠিক আছে। বাকি 4 কেজি পানি আমার কিন্তু পাত্রে রয়ে গেছে আর কি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি যদি করি যে 100°C তাপমাত্রা কি 1 কেজি পানি কি 100°C তাপমাত্রার কি 1 কেজি বাষ্পে পরিণত হবে, বাকি 4 কেজি রয়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা তোমার কি করব, মানে এমটা 1 কেজি ইউজ করবো। তাহলে এখানে DS4টা মানে হবে ml/v/t, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা মানটা জানি আর কি 100°C। তাহলে কত আসে, তাহলে DS4টা, সুতরাং DS4 আসবে এখানে 1 ইন্টু তুমি বলতে পারো 2.268 × 10⁻⁶/373, ঠিক আছে। সো এই মানটা আসলে DS4 আসবে কত 6080.42 জুল পার কেলভিন, ঠিক আছে, এরকম আসে। সো তুমি এরপর ডেল্টা এস ইকুয়াল লিখতে পারবা DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4, ঠিক আছে। সো ওইগুলা বের করে এখানে মান বসাই দিলেই আর কি তোমার চলে আসবে, ঠিক আছে। 3টে স্টেপ সেম, লাস্টের স্টেপটা আলাদা হবে। এখন অনেকে বলতে পারো যে ভাই আমি মানে শুরু থেকে m=1 কেজি কেন ব্যবহার করলাম না, কারণ শুরুতে যখন আমার বলছে যে এখানে মানে -10°C তাপমাত্রা থেকে যখন কত 0°C তাপমাত্রা বরফ হয় তখন 1 কেজি ইউজ করতাম, এরপর আবারও কী করছি 1 কেজি বরফকে 1 কেজি পানিতে পরিণত করছি, এরকম। আসলে ওটা কখনো হবে না, কারণ আমরা কয়েকটা ক্লাস আগেও আমি বলছিলাম যে যখন ভৌত অবস্থার পরিবর্তন হয়
তখন সম্পূর্ণ কি বরফটা পানিতে পরিণত হয় বা সম্পূর্ণ পানিটা বাষ্পে পরিণত হয়, না হলে কি হয় না, না হলে আমার কিন্তু ওখানে তাপমাত্রা পরিবর্তন হবে না। মানে 1 খণ্ড বরফও যদি, মানে 5 কেজি বরফের ভিতরে যদি 1 খণ্ড বরফও তোমার থেকে যায়, মানে পানিতে পরিণত না হয়, তাহলে তাপমাত্রা পরিবর্তনটা হবে না যতক্ষণ না সম্পূর্ণ বরফটা সম্পূর্ণ পানিতে পরিণত হবে। এরপর থেকে তাপমাত্রা বাড়া শুরু করবে। মানে ধরো যে 0°C তাপমাত্রা 5 কেজি বরফ যখন 0°C তাপমাত্রা পানিতে সম্পূর্ণভাবে পরিণত হয়ে যেতে পারবে 5 কেজি, তখন আবার কি তাপমাত্রা ধরো 1°, 2°, 3°, এরকম করে 1°C পর্যন্ত বাড়বে আর কি। ঠিক আছে, এটা বুঝতে পারছো? এই জন্য আমরা ওইখানে সব জায়গায় 5 কেজি ইউজ করছি আর এখানে 1 কেজি ইউজ করছি। ঠিক আছে, এটা তো বুঝতে পারছো। আমি আশা করি কোনো সমস্যা হবে না। এটা মানে 1 খণ্ড বরফ যদি থেকে যায় তাহলে কি আমার হবে না আর কি, তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, জীবনে পরিবর্তন হবে না, এটা মাথায় রাখো আর কি। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পারলাম আর কি। তার মানে সমস্ত বরফটা, মানে সমস্ত 5 কেজি বরফটা সম্পূর্ণ 5 কেজি পানিতে পরিণত করতে হবে। ঠিক আছে, তাই আমরা আগের যে 3টা স্টেপ ওই ক্ষেত্রে আমরা 5 কেজি m = 5 কেজি নিয়ে হিসাব করবো। আর লাস্টে এটা তো বুঝতেই পারছো, ওইখানটা 5 কেজির থেকে কি 1 কেজি বাষ্পে পরিণত হয়ে গেছে আর 4 কেজি কি তোমার পানি আকারে রয়ে গেছে আর কি। ঠিক আছে, তার মানে 1 কেজি বাষ্পের জন্য হিসাব করছি। 1 কেজি 1°C তাপমাত্রা 1 কেজি বাষ্প, 1°C তাপমাত্রা 1 কেজি কি তোমার মানে বাষ্পে পরিণত হইতেছে আর কি। ঠিক আছে, সো এটা গেল